সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত কোলাঘাট থেকে। তো অনেক দিন পরে আবার একটা লং রাইডে বেরিয়েছি। লং রাইড বলতে তোমার হচ্ছে আজকে আমরা যাচ্ছি দীঘা। যদিও খুব একটা ডিস্টেন্স না, তবুও এখন কলকাতায় যে টুকটাক আমরা আশেপাশের যে রাইডগুলো করি তার থেকে এটা একটু লং আছে। তো আমি আজকে রাইড করছি আমাদের যে রয়্যাল এনফিল্ড রাইডিং গ্রুপ আছে সেই গ্রুপের সাথে। দীঘাতে নতুন করে কিছু বলার নেই। দীঘা সম্বন্ধে তোমরা সব কিছুই জানো, দীঘায় কী দেখার আছে, দীঘায় কীভাবে যেতে হয় সব কিছুই জানো। দু একটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো হয়তো অনেকে জানে না, তবে দীঘায় গিয়ে আমি সেই সমস্ত তথ্যগুলি তোমাদেরকে জানাবো। আমিও দু একটা জিনিস আমিও জানতাম না। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাটে ব্রেকফাস্ট করে আবার আমরা চলে যাব দীঘার দিকে। শুরু করেছি সকালবেলা 3:45-র সময়। সবার প্রথমে এসেছিলাম নবান্নতে আমাদের পুরো গ্রুপের সাথে মিট আপ হয়েছে। ওইখানে মিট করে তারপরে এসেছি ধুলাগড়ে আমাদের দু একজন রাইডার ওখানে ওয়েট করছিল, তাদের সাথে হয়ে তারপরে আমরা এখন চলে এসেছি এই কোলাঘাটে। তো কোলাঘাটে এখন একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হয়ে গেলে আজকের রাইড আবার কন্টিনিউ করব। যথারীতি অন্যান্য বারের মতো এবারেও আমরা এই আনন্দ রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, অমলেট, চা। তো এখন আমরা সোজা চলে যাব। নেক্সট স্টপ হবে আমাদের নন্দকুমার। পরপর আমাদের বাইকাররা সব দাঁড়িয়ে রয়েছে, আর দু একজন হয়তো পিছনে রয়ে গেছে, দেখতে পাচ্ছে। পরপর সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে হাইওয়েটা, এটা হচ্ছে বম্বে হাইওয়ে, এটা সোজা মুম্বাই চলে গেছে। তো আমরা একটু আগিয়েই বাঁদিকে চলে যাব দীঘার দিকে। তো আমরা এখন চলে এসেছি NH 116-তে। আগে ছিলাম বম্বে হাইওয়েতে, ওটা কত নাম্বার আমি ঠিক মনে করতে পারছি না। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই। বেশ কয়েকদিন গরম যাওয়ার পরে কালকে রাত্রেবেলা ভালোই একটা বৃষ্টি হয়েছে। তো এখন সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, হাওয়াও বেশ বইছে খুব জোরে। তো রাইড করতে আমাদের বেশ ভালোই লাগছে আজকে। যতটা ভেবেছিলাম কষ্ট হবে রোদে, ঠিক ততটা কষ্ট আর হচ্ছে না। এই যে রাস্তাটা সামনে দিকে, এটা চলে যাবে ইন্ডিয়ার দিকে। আমরা যাবো এই দিকে। আমাদের ডাব খাওয়াচ্ছে। হ্যাঁ, মাসি খুব খুশি, এতগুলো লোক দেখেছে। হ্যাঁ, তাই জন্য ডাব এখন কাটছে, আর সবাই হাগুরের মতন ডাব খাচ্ছে। দেখুন, একটু পয়সার ডাব খাওয়াচ্ছে না। এই আবার বলছে চিনি দেওয়া, মিষ্টি, ছাল ছাড়িয়ে, নুন মাখিয়ে এইসব। আর কোনো বক্তব্য? নন্দকুমার থেকে রাইড করে যখন দীঘার দিকে যাচ্ছিলাম, বেশ কিছুটা রাইড করার পর হঠাৎ করে এখানে দেখলাম রাস্তার পাশে সব ডাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ পেছনে আমাদের গ্রুপের সবাই ছেলেরা
সব ডাব খেতে ব্যস্ত। তো আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এগুলো হচ্ছে এখানে চিংড়ির চাষ হচ্ছে, এই যে এখানে এই এটা, আর এই মোটর দিয়ে এই জলগুলোকে ইয়ে করা হচ্ছে, মানে ওপরে যাতে জলটা পুরো গরম হয়ে গেলে চিংড়ি মাছ যাতে না মরে যায়, তাই জলটাকে খেলানোর জন্য এইভাবে মোটর দিয়ে এইগুলো ঘোরানো হচ্ছে। দেখো জলটা কিরম গোল করছো কেন? ঘোরাচ্ছি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই জলটা না ঘোরালে ওই চিংড়ির পক্ষে তো অসুবিধা, মানে খোলস ছাড়তে পারবে না। ও আর জলটা কি এই ঠান্ডা গরম এরকম এই হ্যাঁ, ব্যাপারটা আছে না? তো আমাদের গ্রুপ পুরো এখানে এক জায়গায় দাঁড়িয়ে ডাব খেলাম, খেয়ে পাশে ওই চিংড়ির চাষ দেখলাম। তো আমরা দীঘা যাওয়ার আগে একটা ছোট্ট প্ল্যান করেছি, তার আগে আমরা একটু শঙ্করপুর ঘুরে যাব, আমি আর দীপেন্দুদা। বাঁ দিকে চলে যাব শঙ্করপুরের দিকে। এখান থেকে শঙ্করপুর হচ্ছে 6 কিলোমিটার। তো আমাদের গ্রুপ সব চলে গেছে দীঘাতে। তো আমরা আগেই তোমাদের বললাম যে আমি আর দীপেন্দুদা একটুখানি শঙ্করপুরটা ঘুরে যাব। শঙ্করপুরের সি বিচে। শঙ্করপুরটা হচ্ছে আসলে একটা ফিশিং হারবার। তো এখন এটাকে বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্যোগে এটা সুন্দর করে সাজানো হয়েছে যাতে টুরিস্টরা এখানে আসে। এইখানে সি বিচ সেইভাবে নেই, তোমরা দেখতে পাচ্ছ পেছনে পুরো ভাঙা ছোড়া যে পাখির টাচির রয়েছে এখানে। তো এই হচ্ছে শঙ্করপুর, আমাদের একটুখানি আর কি দেখিয়ে দিলাম। এই হচ্ছে সেই শঙ্করপুরের ফিশিং হারবার। এখানে এই নৌকাগুলি দেখতে পাচ্ছ, এইখান থেকে এই মোহনা আছে সামনেই, এই লঞ্চগুলো সব এই নদীতে দাঁড়িয়ে রয়েছে। এই নদীটা গিয়ে আবার ওই পাশে সমুদ্রে গিয়ে পড়েছে। এই জায়গাটার নাম কি? এই নদীটার নাম কি? এটা এই নদীটার নাম কি? নদীটার নাম কি? এখন কি এই মাছ এই ইয়ে বন্ধ এখন? কেন বন্ধ কেন এখন? কেন এখন বন্ধ কেন? এটা নিয়ম, এটা গভর্নমেন্টের নিয়ম ওটা না। এটা ক মাসের জন্য বন্ধ? 3-4 মাস বন্ধ। মানে শুরু হয় কবে থেকে আর শেষ হয় কবে? জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে ট্রলার। আষাঢ়ের শুরুতে। হ্যাঁ, মানে ওই বর্ষার শুরুতে তখন মাছটা বেশি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম অমূল্য জানা, শঙ্করপুর। আচ্ছা আচ্ছা। এখানেই সব আড়ত। ও, মানে এখানে যত এই ট্রলারে মাছ আসে এই আড়তে যায়? এখানে এই যে লরি আছে, হ্যাঁ, রাত্রে লোড হয়, আচ্ছা আচ্ছা। দীঘায় বিক্রি হয়, দীঘা মোহন গাড়িতে করে সেইখানেই বিক্রি হয়। তা আপনারা যখন এই নৌকা নিয়ে যান কত দিনের জন্য? নৌকা যখন নিয়ে যান 8 দিনে 10 দিন, 8 দিন 10 দিন। মাছ হয়ে গেলে, মাছ হলে 5 দিনে 6 দিন। তা মাছ হয়ে গেলে কি মানে কতটা পরিমাণ মাছ আপনাদের মোটামুটি হয়ে গেল? পুরো 100-150 ক্যারেট। 100-150 ক্যারেটে যে বক্সগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভর্তি হয় 100-150 ক্যারেট ভর্তি হয়ে যায়? 300 হয়ে যায়? বরফ তখন বরফ ভিতরে নিয়েছে তো, বরফ থাকে না। হ্যাঁ, বরফ না থাকলে মাছ নষ্ট হয়ে যাবে। আর সামনে একদিকে তেল, একদিকে জল, মাঝখানে ইঞ্জিন।
জল মানে আপনাদের খাবার জল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, চলে চলে। কোত্থেকে এসছো? কলকাতা থেকে। হ্যাঁ, তেলের দাম তো আপনারাই বাড়িয়ে দিচ্ছেন। 15 টাকা হয়ে গেল। আপনাদের তো ডিজেল। সব তো বাড়ছে। তো শঙ্করপুরে এটা হচ্ছে সব থেকে বড় হোটেল, হোটেল নেস্ট। আর এই রাস্তাটা নতুন তৈরি করা হয়েছে দীঘা শঙ্করপুরের মধ্যেখানে। ওহ, কি দারুণ ভিউ! আর এই যে দূরে নৌকাগুলো সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে সমুদ্রের থেকে এই নদীর পথ ধরে চলে আসে সব নৌকাগুলো ভেতর দিকে। আরও ওই যে দূরে সমুদ্র। এখান থেকে গাড়ি চালাচ্ছি, হাওয়ার এত জোর, দেখতে পাচ্ছ গাছগুলো সব ওইদিকে হেলে রয়েছে, এই দিক দিয়ে সমুদ্রের হাওয়াটা আসছে। তো আমাদেরও গাড়ি কাঁপছে, হাওয়ার এত জোর। এই যে দীঘা গেট, এই যে গেটটা, আমরা ওই দিকে রাস্তা দিয়ে আসিনি, আসলে ওই রাস্তায় পড়তাম, গেটের তলা দিয়ে আসতে হতো। তো এই হচ্ছে আমাদের দীঘার রিসর্ট। নাম কি হচ্ছে রিসর্টে? দ্য পাম। ও বাহ, রিসর্টটা বেশ সুন্দর। ছোট্ট ঝর্ণা আছে। একটা ওয়াটার বডি ওইদিকে পার্কের মতো, সুন্দর বেশ রিসর্টটা। তো বন্ধুরা, দীঘার দ্য পাম রিসর্টে আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের ঘর। এখানে 4 জনের শোয়ার ব্যবস্থা রয়েছে, 2টো বেড, খুব খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি আছে এখানে, যা বর্তমানে গরম। তো এটাই আজকে আমাদের রাত্রের ঠিকানা। আর এটা হচ্ছে এখানকার টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ বড়। চলো, দীপেন্দুদা এখন নিজের শৈশব বেলায় ফিরে গেছে। আর এখানে দোলনা দেখে আর সামলাতে পারলো না, তাই দোল খাচ্ছে এখন। To say hi. এর আমার ছেলে, he is so different to me, মানে very indifferent, আমার মতন নয়। He don't want to open up, don't talk to people, but he loves what anime. চলো, তো অমলানদা আমরা প্ল্যান করছি, we'll have what will we have? We'll have that tombola. We'll have tombola in the evening. Probably everybody is carrying that pen. আর তারপরে একটা বিচিত্র অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান। দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড আমাদের আইবিআর গ্রুপের সবাই। আমফান আর করোনার ধাক্কা সামলে দীঘা আবার স্বমহিমায় ফিরে এসেছে। পর্যটকদের ভিড়ে আবার ভরে উঠেছে দীঘার সমুদ্র সৈকত। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম দীঘার সম্বন্ধে কয়েকটা তথ্য জানাবো, যা হয়তো অনেকে জানে না।
দীঘার একটা নিজস্ব সুন্দর নাম আছে, নামটা হচ্ছে বীরকুল। তোমরা কে কে জানো আর কে কে জানতে না কমেন্ট করে জানাতে পারো। দীঘা অষ্টাদশ শতকের শেষের দিকে আবিষ্কার হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা চিঠিতে দীঘাকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করতে দেখা গেছে। 1923 সালে জন ফ্রাঙ্ক নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন এখানে পর্যটনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে। এখন বাজে রাত 1:14। হোটেলে আমাদের ডিনারটা শেষ করে এখন আমরা আমাদের ক্লাবের কয়েকজন সদস্য মিলে এসেছি সি বিচে একটু ঘোরার জন্যে, একটু হাওয়া খাওয়ার জন্যে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ আই লাভ দীঘা। এখন খুব সুন্দর করে এই দীঘার সি বিচটা সাজানো হয়েছে। তো সারাদিন আমরা প্রচুর আনন্দ করেছি এখানে, আমরা সব ক্লাব সদস্যরা মিলে খুব এনজয় করেছি। এবার রাতে অলরেডি খেতে খেতে অনেক দেরি হয়ে গেল। তা কী করবো, সবাই বললো চলো একটু সি বিচে ঘুরে আসি। চলো। তো এখন আগেও বললাম এখন রাত 1:14 বাজে, এখানে একটু ঘোরাঘুরি করবো, গিয়ে শুয়ে পড়বো। তো আবার কালকে সকালবেলা উঠবো, উঠে দেখি আরও অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে। দেখে কালকে দুপুরে ক্লাসটা সেরে আবার চলে যাব, আবার ফেরত বাড়ির দিকে চলে যাব।